হলে সবচেয়ে বেশি প্রয়োজন হলো যোগাযোগ ব্যবস্থা, এরপরে দরকার বিদ্যুৎ, মানুষের শিক্ষা এবং স্বাস্থ্য সেবা, এগুলি সব মৌলিক চাহিদা যা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান উপহার দিয়ে গেছেন। সেই সংবিধানে প্রতিটি কথা বলা আছে, প্রতিটি জিনিস তিনি তুলে ধরেছেন এবং একবার গ্রাম পর্যায় পর্যন্ত যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় সে পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং সে পরিকল্পনাও তার ছিল। তবে স্বাভাবিকভাবে আমাদের দেশ নদীমাতৃক দেশ, আর আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থায় যেমন সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সাথে সাথে নৌপথ, আকাশপথ, রেলপথ সবগুলি গুরুত্বপূর্ণ, সবই প্রয়োজন, কারণ আমাদের ঘনবসতিপূর্ণ দেশ। কাজে সেখানে আমাদের যোগাযোগ যাতায়াত এটা মানুষকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করে দেয়, মানুষের জীবন মান উন্নত করে। যাদের পিতা সেই পদাঙ্ক অনুসরণ করে তার আদর্শ বুকে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 96 সালে যখন আমরা সরকারে আসি তখন থেকে আমরা যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়নের কর্মসূচি হাতে নিই এবং সেই সাথে আমরা এটা লক্ষ্য ছিল যে রাজধানীর সঙ্গে সমগ্র বাংলাদেশের যোগাযোগ, অর্থাৎ রাজধানীর সাথে জেলা, জেলার সাথে উপজেলা, উপজেলা থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেন একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে ওঠে, যাতে কোনো মানুষ কাজ করতে চাইলে দ্রুত নিজের জায়গায় ফেরত যেতে পারে। সেইভাবে একটা সুন্দর ব্যবস্থা করবার আমরা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, আমরা সেই জন্য গ্রামের মানুষ তার জন্য শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা, কারণ স্বাভাবিক আমাদের তো মানে প্রকৃতির সাথে বাস করতে হয়, আমাদের ঝড় বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় এগুলির সাথেই আমাদের চলতে হবে, এগুলির সাথে আমাদের বাঁচতে হবে, কিন্তু এগুলি মোকাবেলা করে বাঁচতে হবে, মানুষের জীবনটাকে নিরাপদ করতে হবে। তা সেই নিরাপদ করবার জন্য যা যা প্রয়োজন আমরা সেটাই করে যাচ্ছি। আমাদের বড় বড় রাস্তাগুলি আমরা কিন্তু এখন সব জায়গায় আমাদের লোকাল যারা স্থানীয় জনগণ তাদের চলাচল সুবিধার জন্য যে রাস্তাগুলিতে দ্রুতযান চলবে, তার সাথে আবার সাধারণ মানুষ ওই অঞ্চলের মানুষের যোগাযোগটা যাতে সহজ হয় সেভাবেই কিন্তু আমরা রাস্তাগুলি তৈরি করে দিচ্ছি, যাতে করে স্থানীয় মানুষেরও যোগাযোগের একটা সুবিধা থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমরা করে যাচ্ছি। আর গ্রামীণ সড়কগুলিকে আমরা আরো উন্নত করে দিচ্ছি। আমার দেশের জাতীয় মহাসড়কের 4টি গুরুত্বপূর্ণ স্থানে চালকদের জন্য বিশ্রামাগার করা হয়েছে, এটা আমার নির্দেশ ছিল, কারণ আমরা চাচ্ছি যে যারা গাড়ি চালায় আমরা অনেক সময় তাদের ভালো মন্দের দিকে চিন্তা করি না, একটা মানুষ কতক্ষণ গাড়ি চালাতে পারে, কারণ আমার দেশে আসলে নিজেরা তো কেউ গাড়ি খুব কম চালায়, সবই তো ড্রাইভার রাখে, আর ড্রাইভার তারা অমানসিক পরিশ্রম করে, কত ঘন্টা একটা মানুষ একটা গাড়ি চালাতে পারে বা কতটুকু তার বিশ্রাম প্রয়োজন সেটা কিন্তু কখনো মানে অনেকে হিসাবেই নেয় না, এটা হলো দুর্ভাগ্যের বিষয়। তো এই বিষয়টা সবাইকে একটু সচেতন থাকা দরকার, সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই আমরা মহাসড়কগুলিতে বিভিন্ন জায়গায় বিশ্রামাগার নির্মাণ করছি, পর্যায়ক্রমিকভাবে সারা বাংলাদেশেই আমরা এই চালকদের জন্য মানে বিশ্রামাগারের ব্যবস্থা করা সেটা আমরা করব। আমরা ইতিমধ্যে সড়কের নিরাপত্তা গুরুত্ব দিয়ে দেশের 21টি স্থানে একমুখী এবং উভয়মুখী মিলে মোট 28টি অ্যাক্সেল রোড কন্ট্রোল স্টেশন স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছি। আর সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে মহাসড়কে 144টি ব্ল্যাক স্পট চিহ্নিত করে সে দুর্ঘটনা প্রবণ স্থান, বাজার এলাকা, রোড ডিভাইডার স্থাপন সহ বার্ক সরলীকরণ, রোড মার্কিং, সাইন সিগন্যাল ইত্যাদি স্থাপন করা হয়েছে। আরেকটি বিষয় যে ট্রাফিক আইন মেনে চলা, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমি বারবার বলছি, এখন আমি বলি সেই স্কুল জীবন থেকেই ছোট বাচ্চাদেরকে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ট্রাফিক আইনটা সম্পর্কে শিক্ষা দেওয়া, সচেতন করা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব জায়গায় ওই ট্রাফিক রুলের পোস্টার লাগিয়ে রাখা এবং সবাই যেন এটা সবসময় দেখে এবং তাদের নজরদারিতে থাকে এবং তারা যেন এভাবে সচেতন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর ড্রাইভারদের, একটা মানুষ কত ঘন্টা একটানা গাড়ি চালাতে পারে, তারপরে তার একটা বিশ্রামের সময় দরকার।
অথবা তার পরিবর্তন দরকার। তো যারাই প্রাইভেট সেক্টর বা সরকারি সবাইকে বলবো আমি যে আপনারা যদি স্পট ঠিক করে রাখেন যে এই ড্রাইভারটা এত মাইল চলবে, এত ঘন্টা চালাবে, তারপরে সে সেখানে নামবে, বিশ্রাম নেবে। যদি থাকে তাহলে ওখানে অল্টারনেটিভ ড্রাইভার থাকবে, সে আর একজন সে চালাবে। এইভাবে যদি আমরা ব্যবস্থা করতে পারি আমাদের আরো দুর্ঘটনা কমে যাবে। আর যারা প্রাইভেটে গাড়ি চালান, ড্রাইভার রাখেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারাও কিন্তু আপনার ড্রাইভার কতক্ষণ গাড়ি চালাতে পারে একটা না, ড্রাইভার বিশ্রাম নিল কিনা, ড্রাইভার খাবার খেয়েছে কিনা, ড্রাইভারের কখনো জীবনে আসে কিনা, তাহলে কি সেই বিষয়টা একটু দেখা দরকার। সেটা সবাইকে একটু দেখতে হবে, কারণ যে আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তার ভালো বন্ধুত্ব দেখা উচিত। অনেক সময় দেখা গেল যে আপনারা নেমে গেলেন দাওয়াত খেতে, আর ড্রাইভার বসেই থাকলো, সে গাড়ি ছেড়ে যেতেও পারছে না, তার খাওয়া নাই দাওয়া নেই, ওভাবে বসে থাকতে হচ্ছে। তো তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা আগে থেকে করে রাখেন, সেটা আপনাকেই নিয়ে চালাচ্ছে, যে তাদের ভালো মন্দটা আপনার দেখা উচিত। সেটা নিশ্চয়ই সবাই একটু দেখবেন, এটা আমি অনুরোধ করব। আর আমরা পর্যায়ক্রমভাবে সমস্ত সড়কের পাশে আমরা এই বিশ্রামাগার করবো। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা, তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কিনা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারে এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য, সেটাও আপনাদের করতে হবে। আরেকটা প্রবণতা আছে আমাদের গাড়ি ড্রাইভারদের, ওভারটেক করা। হয়তো একটা গাড়ি চলে গেছে, সেটাকে ওভারটেক করতে হবে, তখন হুশ থাকে না, বেহুশ হয়ে যে ওভারটেক করতে যেই কিন্তু অ্যাক্সিডেন্ট করে। তো এই প্রবণতাটাও বন্ধ করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয়, আমি যারা পথচারী, আমরা শুধু ড্রাইভারদের কথা বলি আর ড্রাইভারদের দোষ দেই, শুধু এই ড্রাইভারদের দোষ দিলে হবে না, আমাদের পথচারীদেরও সচেতন থাকতে হবে। সেখানে সচেতনতার খুবই অভাব। আমরা মুখে খুব বলে টলে যাই, কিন্তু কাজের বেলা আমরা কি দেখি, পাশেই ফুটওভার ব্রিজ, রাস্তার মধ্যে কিন্তু হেঁটে যাচ্ছে, একটা গাড়ি আসছে, একটু হাত দেখেই অমনি হাঁটা দিল। এটা একটা যান্ত্রিক ব্যাপার, ব্রেক কষলেও সেটা থামতে কিন্তু কিছু সময় লাগে, হাত দেখালেই থেমে যেতে পারে না। সেই কথাটা সবাইকে সচেতন করতে হবে, সেটা প্রচারও করতে হবে, বলতে হবে, মানুষকে জানাতে হবে। সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে বাচ্চা নিয়ে মা ফ্লাইওভার বাদ দিয়ে ওই রাস্তার মধ্যে দৌড় দিল, একটা হাত থেকে ছুটে গেল, গাড়ির নিচে পড়ে মারা গেল। দোষ কার? ড্রাইভার। কেন ড্রাইভারকে দোষ দেবো? দোষ তো ওই মা যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। বা একজন বাবা দেখলাম বুকের মধ্যে বাচ্চা নিয়ে সেখানে রাস্তায় গ্রিল দেওয়া, গ্রিলের উপরে সাপ করা, সেটা পার হতে যাচ্ছে, একটু পা পিছলালে ওটাই ওই সাপ নেইলটা তো ওই বাচ্চার একদম ফুটো হয়ে চলে যাবে। তাকে দোষ দেবে? তখন সড়কের দোষ, সরকারের দোষ, আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে, সরকার পদত্যাগ চাইবে, কিন্তু দোষটা কার সেটা আর দেখবে না। তো এই সব বিষয়ে যে নাগরিক সচেতনতা আমাদের খুব বেশি প্রয়োজন। সেই জন্য আমি বারবার জনগণকে সচেতন করেছি, এখন আবারও অনুরোধ করব, কোনো অ্যাক্সিডেন্ট হলে কেউ ড্রাইভারের গায়ে হাত দেবেন না, কেউ গাড়ি আক্রমণ করবেন না, বরং যে পড়ে গেছে তাকে রক্ষা করার জন্য খুব দ্রুত। এখন আমাদের কিন্তু পুলিশের সার্ভিস খুবই ভালো, যে কোনো সময় 999-এ ফোন করে তারা পৌঁছে যাচ্ছে, যে কোনো সময় খবর দিলে তারা এসে যাচ্ছে। কেউ সেখানে হাত না দিয়ে তাদের ডাকেন, উদ্ধার করুক, হাসপাতালে নিয়ে যান, চিকিৎসার ব্যবস্থা হোক, আর তারপরে বিচার করেন যে কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো। যদি ড্রাইভারের দোষ হয়, আইন আছে, আইন তার ব্যবস্থা নেবে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। আমাদের যারা নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করেন তাদেরকে অনুরোধ করবো যে এটা একটু ব্যাপক প্রচার করেন আপনারা, ও সেটাই বলেন। সর্বক্ষণ এই গাড়ির দোষ, ড্রাইভারের দোষ, অমুক দোষ, সেটা না দেখে কার দোষে অ্যাক্সিডেন্ট সেই জিনিসটা আপনাকে দেখতে হবে, সেটি আপনাকে বিবেচনা করতে হবে। আর বিচারের জন্য তো আইন আছে, আদালত আছে, সেখানে বিচার হবে। কাজে কেউ আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না, এটা আমার অনুরোধ থাকবে।
দ্বিতীয় কথা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় সবাই ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করেন, বা জেব্রা ক্রসিং যেখানে সেটা ব্যবহার করেন। জেব্রা ক্রসিং ব্যবহারের ক্ষেত্রে যেমন সেখানে আমি মনে করি প্রত্যেকটা রাস্তায় ট্রাফিক লাইট রেখে দেওয়া উচিত। যখন যাওয়া যাবে, যখন বিদেশে আছে বোতাম টিপলেই লাল বাতি জ্বলবে, জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে যাবে। গাড়ি অটোমেটিক থেমে যেতে হবে, গাড়িকে থামতে হবে সেখানে। সেই ধরনের একটু প্রযুক্তি ব্যবহার করতে হবে আমাদের, তাহলে আরো অনেক দুর্ঘটনা কমবে। আর জেব্রা ক্রসিং এর বাইরে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সে দায়িত্ব কেউ নেবে না। তো যে রাস্তায় যাবে দায়িত্বটা তার, সেটাই মাথায় রাখতে হবে। যে সমস্ত জায়গায় স্কুল আছে, স্কুল কলেজ বা যেখানে বেশি গ্যাদারিং, সেখানে যখন স্কুল সময় যখন স্কুল পারাপার হবে, সেই সব জায়গাগুলিতে আমাদের ভলান্টিয়ার রাখতে হবে। পুলিশ যেমন প্রত্যেকটা স্কুলের নিজের দায়িত্ব থাকবে, প্রয়োজনে একজন শিক্ষককে দায়িত্ব দিয়ে দিতে হবে যে স্কুল ছুটি হলে স্কুলের ছাত্রছাত্রীরা পারাপার হচ্ছে কিনা, সঠিকভাবে যাচ্ছে, তারা যেমন নিজেরা দেখবেন। সেই সাথে আমাদের তো কমিউনিটি পুলিশিং আছে, ভলান্টিয়ার আছে, পাশাপাশি আমাদের ট্রাফিক পুলিশ আছে, তাদেরকে সহযোগিতা নিয়ে এই ছাত্রছাত্রীদের রাস্তা পারাপারের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু সাথে সাথে সেই স্কুলেরও দায়িত্ব থাকবে, অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। সেই সিস্টেমে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সড়ক দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। সেই ব্যবস্থাটা নিতে হবে। সেই সাথে আমি বলবো যে অনেক টাকা পয়সা খরচা করে রাস্তাঘাট তৈরি করা হয়, কাজে সেগুলি যাতে ভালোভাবে থাকে সেটা রক্ষা করার দায়িত্ব সকলের, জনগণের। কাজে আপনারা সেদিকে লক্ষ্য রেখে চলবেন। আর প্রত্যেকটা রাস্তায় স্পিড লিমিট কত সেটা থাকতে হবে। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এখন সব জায়গায় ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেভাবে ডিভাইস ব্যবহার করতে হবে। কেউ যদি স্পিড ক্রস করে সাথে সাথে তার ফাইন হবে, কেউ যেন না করতে পারে। সেইভাবে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। নতুন যত সড়ক হবে সব জায়গায় সেই সিস্টেমটা থাকতে হবে। দরকারে লেজার বিম দিয়ে গাড়ি আটকাই দিয়ে গাড়ির কাছ থেকে তখন ফাইন নিতে হবে। কাজে সেই আধুনিক ব্যবস্থাটা আমাদের হাতে নিতে হবে। এই দুর্ঘটনায় যখন মানুষ মারা যায় বা কেউ পঙ্গু হয়ে যায়, এটা সত্যি খুব দুঃখজনক। কাজে যারা চালক বা যারা পথচারী বা সাধারণ জনগণ, দুর্ঘটনার দায় দায়িত্ব কিন্তু সকলেরই আছে।